আসসালামু আলাইকুম। আমি আমার ক্লাস শুরু করছি। পরিসংখ্যান প্রথম পত্র কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের উপর আমি ক্লাসটি নিব। শিক্ষার্থীরা আশা করি সবাই শুনতে পাচ্ছ। পরিসংখ্যান কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নিয়ে আমি গত একটি ক্লাস নিয়েছি। সেই পর্বে আমি গাণিতিক গড় পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমি বাকি 4টি পরিমাপ এর সংজ্ঞা আলোচনা করব। এখানে আসি আমি যে জ্যামিতিক গড়। আমরা বলেছিলাম যে 5 প্রকার কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ: গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, মধ্যমা এবং প্রচুরক। গত ক্লাসে আমি গাণিতিক গড়টা ডিটেলস আলোচনা করেছি। এখন দেখি জ্যামিতিক গড় বা গুণোত্তর গড় কাকে বলে। জ্যামিতিক গড় হচ্ছে, জ্যামিতিক গড় বলতে বোঝায় মানগুলোর গুণফলে তততম মূল। হ্যাঁ, মানগুলোর গুণফলে তততম মূল। দ্যাট মিনস যে নিবেশনে যতগুলো মান থাকবে সেই মানগুলোকে আমরা গুণ করে যতটি মান আছে তততম মূল নিব। যেমন নিবেশনে যদি 2টি মান থাকে আমরা বর্গমূল করব, স্কয়ার রুট। যদি 3টি মান থাকে তাহলে আমরা ঘনমূল করব। যদি n সংখ্যক মান থাকে তাহলে আমরা n তম মূল নিব। যেটা আমরা দেখতেই পাচ্ছি যে এখানে সূত্র দেয়া আছে। অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে gm সমান সমান x1 into x2 into x3 into dot dot xn আর রুট ওভার nth, রুট n। হ্যাঁ, তার মানে nth মূল। কিসের? মানগুলোর গুণফলে তততম মূল। মানগুলোকে গুণ করে তততম মূল মানে n তম মূল নিয়েছে। এখানে n সংখ্যক মান আছে। এটা অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে। আর যদি বিন্যস্ত হয় আমরা জানি বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে সেখানে ফ্রিকোয়েন্সি থাকে। ফ্রিকোয়েন্সি দ্যাট মিনস মানে ফ্রিকোয়েন্সি যদি থাকে তাহলে সূত্রটা হচ্ছে x1 to the power f1 x2 to the power f2 into dot dot x3 to the power f3 into dot 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 xn to the power fn। তার মানে x1 মানটা f1 সংখ্যক বার আছে, x1 to the power f1 ইনটু আবার x2 সংখ্যক মানটি f2 সংখ্যক বার আছে, তাহলে x2 into f2 এভাবে x3 into f3 dot 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 xn into fn। দিস ইজ হচ্ছে gm। gm মানে বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে, মানে সাজানো তথ্যের ক্ষেত্রে। তবে এই যে জ্যামিতিক গড় আমরা খুব সংক্ষেপ বললাম যদি কাকে বলে জ্যামিতিক গড়, আমরা বলেছি মানগুলোর গুণফলে তততম মূল। এটা হচ্ছে কিওয়ার্ডটা। তবে এখানে একটু কন্ডিশন, দুটো শর্ত আছে। শর্তটা হচ্ছে কোন নিবেশনের না অশূন্য ধনাত্মক মান বিশিষ্ট নিবেশনের মানগুলোর গুণফলে তততম মূলকে জ্যামিতিক গড় বলে। আমি আবার বলছি, অশূন্য ধনাত্মক মান বিশিষ্ট নিবেশনের মানগুলোর গুণফলে তততম মূলকে জ্যামিতিক গড় বলে। কারণটা কি দেখো, যদি এই দুটা শর্ত এখানে মানতে হচ্ছে। শর্ত দুটা কি কি? শর্ত দুটা হচ্ছে, শর্ত দুটা একটা হচ্ছে অশূন্য মান হতে হবে। অশূন্য মান তার মানে শূন্য থাকতে পারবে না। শূন্য থাকতে, শূন্য নয় মানে শূন্য হতে পারবে না। এটা হলো একটা কথা। আরেকটা কথা হচ্ছে মানগুলো ধনাত্মক হতে হবে। মানগুলো ধনাত্মক হতে হবে। ধনাত্মক দ্যাট মিনস শূন্যের চেয়ে বড় হতে হবে। শূন্যের চেয়ে মানগুলো মানগুলো শূন্যের চেয়ে বড় হতে হবে। মানগুলো শূন্যের চেয়ে বড় হতে হবে। এই দুটি শর্ত যদি মানে তবে এটা জ্যামিতিক গড় নির্ণয় করা যাবে। আদারওয়াইজ জ্যামিতিক গড় নির্ণয় করা যাবে না। তাহলে জ্যামিতিক গড়, যেমন জ্যামিতিক গড় হতে হলে যদি আমাদের নিবেশনে মান থাকে 1, নিবেশনে মান থাকে -1, তারপরে নিবেশনে মান থাকে 2, এই ক্ষেত্রে যদি আমাদেরকে জ্যামিতিক গড় নির্ণয় করতে বলে সেক্ষেত্রে আমরা প্রথমতেই বলে ফেলবো যে এটি জ্যামিতিক গড় নির্ণয় করা যাবে না, অসম্ভব। কেন যাবে না? যদি ব্যাখ্যা হয় অনুধাবনের প্রশ্ন। কেন যাবে না? যাবে না এই কারণে যে এখানে ঋণাত্মক মান আছে। আর ঋণাত্মক মান থাকলে কি হয়, যখন আমি মানগুলোকে গুণ করব গুণফলটা ঋণাত্মক হয়ে যাবে আর ঋণাত্মক মানের কোনো মূল নির্ণয় করা যায় না। এই হচ্ছে জ্যামিতিক গড়ে কখন জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না, ঋণাত্মক মানের জন্য নির্ণয় করা যায় না। আবার কখন যায় না, যদি এখানে একটি মান, এটাকে আমি
যদি আমি এটাকে বলি এটা -1 না হয়ে আমি যদি এই মানটাকে ধরো না 0ই করে দিলাম। এখন তো আর এখানে ঋণাত্মক মান নাই। এখানে কি আছে? 1, 0, 2 তাহলে এই মানগুলির জ্যামিতিক গড় কত? 1 × 0 × 2 তার মানে যখন কোনো মানকে, যেকোনো মানকে যখন 0 দ্বারা গুণ করা হয়, গুণফলটা 0 হয়ে যায়। তখন সেটার গড় কিন্তু 0 হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা গড় নির্ণয়ের উদ্দেশ্যটা হচ্ছে কেন্দ্রীয় মানটা নির্ণয় করা। অর্থাৎ মাঝামাঝি প্রতিনিধিত্বকারী মানটি কি সেটা নির্ণয় করা। এখন যেকোনো সংখ্যাকে সেটা যতই বড় হোক, যতই ছোট হোক, এটা ধনাত্মক হোক, ঋণাত্মক হোক, যাই হোক, যেকোনো সংখ্যাকে যখন আমরা 0 দিয়ে গুণ করে দেই, সেটা 0 হয়ে যায়। তার মানে এটা কখনোই রিপ্রেজেন্টেটিভ মান হতে পারে না। তার মানে যখন 0 মান থাকবে এবং নেগেটিভ মান থাকবে, তখন আমরা জ্যামিতিক গড় নির্ণয় করতে পারব না। এই হচ্ছে এটা হলো গাণিতিক গড় এবং জ্যামিতিক গড়। এটা হলো জ্যামিতিক গড় কখন নির্ণয় করা যাবে না বা আর জ্যামিতিক গড় কাকে বলে? জ্যামিতিক গড় হচ্ছে যদি কোনো নিবেশনে অশূন্য ধনাত্মক মান বিশিষ্ট নিবেশনের মানগুলোর অশূন্য ধনাত্মক মান বিশিষ্ট নিবেশনের মানগুলোর গুণফলের তততম মূলকে জ্যামিতিক গড় বলে। আমি আশা করি বুঝতে পেরেছো। ২ টা শর্ত হতে হবে। একটা শর্ত হলো অশূন্য মান হতে হবে, আরেকটা হলো ধনাত্মক মান হতে হবে। তাহলে আমরা যদি বলি কখন জ্যামিতিক গড় নির্ণয় করা যাবে না ব্যাখ্যা করো। তার মানে যখন 0 মান থাকবে এবং নেগেটিভ মান থাকবে তখন জ্যামিতিক গড় নির্ণয় করা যাবে না। ব্যাখ্যাটা কি? আমরা এরকম উদাহরণের সাহায্যে দেখিয়ে দিব যে এরকম যদি নেগেটিভ মান নেওয়া হয় তাহলে নেগেটিভ মানের গুণফল নেগেটিভ হয়, অতএব নেগেটিভ মানের এই মূল নির্ণয় করা যায় না। সেজন্য সেক্ষেত্রে জ্যামিতিক গড় নির্ণয় করা যাবে না। আর হচ্ছে যদি 0 মান থাকে, কোনো 0 মান থাকলে সেই 0 মানের কারণে পুরোটার সবগুলো মানের গুণফল 0 হয়ে যায়। যে কারণে জ্যামিতিক গড় নির্ণয় করলে 0 হয়। আর যেহেতু আমরা গড় নির্ণয় করে থাকি প্রতিনিধিত্বকারী মান নির্ণয়ের জন্য, আর এখানে 0 মানটি প্রতিনিধিত্বকারী হয় না, সে কারণে 0 মান থাকলেও জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না। আশা করি তোমরা বুঝতে পেরেছো জ্যামিতিক গড় কাকে বলে। এরপরে আসি তরঙ্গ গড় বা উল্টন গড়। তরঙ্গ গড় বা উল্টন গড় কাকে বলে? হ্যাঁ, তরঙ্গ গড়ের আরেকটি নাম হচ্ছে উল্টন গড়। উল্টন গড়কে বলা হয় হারমোনিক মিন। হারমোনিক মিন বলা হয় দেখে আমরা তরঙ্গ গড়কে H এবং M এ দ্বারা প্রকাশ করে থাকি। কি দ্বারা প্রকাশ করে থাকি? H এবং M দ্বারা প্রকাশ করে থাকি। আচ্ছা, তাহলে দেখি তরঙ্গ গড় কাকে বলে? তরঙ্গ গড় হচ্ছে কোন নিবেশনের মানগুলোর উল্টা মানের গাণিতিক গড়ের উল্টা মান। এইজন্যই এটার আরেকটা নাম হচ্ছে উল্টন গড়। মানে দুবার করে উল্টালাম। ১ম এ সবগুলো মানকে উল্টাবো, তারপরে সেই মানগুলোর আবার গড় নির্ণয় করে উল্টিয়ে ফেলবো। তাহলে সেই মানটাকে বলা হয় তরঙ্গ গড় বা উল্টন গড়। এখন অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে অবিন্যস্ত মানে যে তথ্যটি সাজানো হয়নি, সেক্ষেত্রে যে আমি তরঙ্গ গড় HM = n/(1/xi)। আমি আশা করি বুঝতে পেরেছো কিভাবে হলো। কারণ xi যদি মান হয় তাহলে মানগুলোকে যখন উল্টানো হবে তখন 1/xi হবে। অর্থাৎ যদি একটা মান হয় 3 তাহলে তাকে উল্টানো হলে হবে 1/3। একটা মান যদি হয় 5 সেটা তাকে উল্টানো হলে সেটা হবে 1/5। তাহলে সেই মানগুলোকে উল্টানো হলে মানগুলো হয়ে যাচ্ছে 1/xi। এই 1/xi মানগুলোর গাণিতিক গড় নিব। গাণিতিক গড় হচ্ছে এই 1/xi গুলোকে যোগ করে যত আছে তত দ্বারা ভাগ করব। যতটি সংখ্যা তত দ্বারা ভাগ করব। ভাগ করলে সেটা n টা নিচে যাওয়ার কথা। হ্যাঁ? সেটা হবে স্বাভাবিক গড়। আর এই গড়কে যখন উল্টে ফেলবো তখন n টা উপরে চলে যাবে। n/(1/xi)। আর বিন্যস্ত তথ্য আমরা বুঝতে পারছি বিন্যস্ত মানে ফ্রিকোয়েন্সি থাকবে, আর ফ্রিকোয়েন্সি যখন থাকে উপরে হয়ে গেল ক্যাপিটাল N আর নিচে হয়ে গেল সামেশন fi। যেহেতু ফ্রিকোয়েন্সি আছে এখানে 1 এর পরিবর্তে হবে fi/xi। এই হচ্ছে হারমোনিক মিন। এই হারমোনিক মিনেরও শর্ত আছে। শর্তটা হচ্ছে শূন্য মানের ক্ষেত্রে হারমোনিক মিন নির্ণয় করা যাবে না। কখন নির্ণয় করা যাবে না? যদি 0 মান থাকে। 0 যদি কোনো মান থাকে তাহলে তরঙ্গ গড় নির্ণয় করা যাবে না। কেন নির্ণয় করা যাবে না? কারণ আমরা জানি যে 0 যদি হয়, 0 মানের উল্টা মানটা হচ্ছে 1/0। 0 র উল্টা মানটা 1/0। আর 1/0 বলে কিছু নির্ণয় করা যায় না। যখন হরটা 0 থাকে,
হর যখন 0 থাকে তখন তার উপরে যে কোনো সংখ্যাই থাকুক, কিন্তু হর যখন 0 হয় তখন এই ভাগফলটা নির্ণয় করা যায় না। আর যদি নির্ণয় করা নাই যায় তখন আমরা তার তরঙ্গ গড় নির্ণয় করতে পারবো না। তাহলে তরঙ্গ গড়ের শর্ত হচ্ছে মানগুলো অবশ্যই অশূন্য মান হতে হবে। কোনো শূন্য মান থাকলে তরঙ্গ গড় নির্ণয় করা যাবে না। আর জ্যামিতিক গড় হচ্ছে শূন্য এবং ঋণাত্মক মান থাকলে জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না। এই হচ্ছে জ্যামিতিক গড় এবং তরঙ্গ গড়ের সংজ্ঞা। এবং কখন কোনটা নির্ণয় করা যাবে না, এগুলি অনুধাবনের প্রশ্ন, এগুলো আমাদের প্রয়োগের প্রশ্ন। এমন কিছু সংখ্যা দিয়ে দিবে, দিয়ে তোমাকে যখন বলা হবে উপযুক্ত গড় নির্ণয় করো, তখন তুমি সেই সংখ্যাগুলো দেখেই নির্ণয় করতে মানে বুঝতে হবে এখানে উপযুক্ত গড় কোনটি। যেমন শূন্য বা মাইনাস কোনো মান দেয়া থাকলে আমরা তরঙ্গ গড় এবং জ্যামিতিক গড়ের দিকে যাবো না, স্বাভাবিকভাবে আমরা গাণিতিক গড় নির্ণয় করব। এই যেই ৩ টা পড়লাম এর মধ্যে, এরপরে আরো আমরা জানতে পারবো। আচ্ছা, এরপরে নেক্সট আমি আসি। গাণিতিক গড় কাকে বলে বললাম, জ্যামিতিক গড় কাকে বলে, তরঙ্গ গড় কাকে বলে। এরপরে আমরা আসি মধ্যমা। দেখো মধ্যমা, মধ্যমা ইংরেজি হচ্ছে মিডিয়ান। মধ্যমা মানে মিডিয়ান। মধ্যমা কি? মধ্যমা দেখো আমরা এখানে কিছু সংখ্যা দেখতে পাচ্ছি। এই সংখ্যাগুলোকে আমরা মধ্যমা নির্ণয় করতে কি করতে হয় আগে দেখি। হ্যাঁ, সংখ্যাগুলোকে দেখো কি করলাম, সংখ্যাগুলোকে সাজিয়ে লিখলাম, ছোট থেকে বড় সাজিয়ে লিখলাম। সাজানোর পরে মাঝখানে যে সংখ্যাটা পাওয়া যাবে ME, ME মাঝখানে হইতে হবে। মাঝখানে দেখো এই পাশেও আছে ৩ টি সংখ্যা, এই পাশেও আছে ৩ টি সংখ্যা। অর্থাৎ যখন জোড় সংখ্যা থাকে, এখানে যে কয়টি সংখ্যা আছে, এখানে ৬ টি সংখ্যা আছে। এজন্য মাঝখান মানে দুভাগ করতে গেলে কি হয়, একদিকে ৩ টা অন্যদিকে ৩ টা চলে যায়। তাহলে মাঝখান ঠিক মাঝামাঝিতে যে সংখ্যাটা আমরা পাবো, এখানে কিন্তু মাঝামাঝিতে কোনো সংখ্যা নাই। তাহলে সেই সংখ্যাটা আমরা কি করব? এই যে মাঝখানের বাঁদিকে এবং ডান দিকে যে সংখ্যা দুটি আছে সেই সংখ্যা দুটোর গড় নির্ণয় করে ফেললেই আমরা মধ্যমা পেয়ে যাব। তার মানে মধ্যমা ME সমান সমান হচ্ছে এখানে 5.2 প্লাস 5.2 ডিভাইডেড বাই 2। তার মানে মধ্যমা হচ্ছে ME সমান সমান 5.2। মানে জোড় হলে মাঝখানে আমি ভাগ করে ফেললাম, করে মধ্যবর্তী দুটি সংখ্যার গড় নির্ণয় করব। আর যখন বিজোড় সংখ্যা হয়, যেমন এই জিনিসটাকে আমি ৬ টা ছিল এখন ৭ টা করে ফেলেছি। তাহলে মধ্যমা নির্ণয় করতে গেলে প্রথম কাজ হচ্ছে মানগুলোকে সাজাতে হবে। আমরা মানগুলোকে সাজানো। সাজানোর পরে আমরা যে মাঝখানে দেখো, এখন কি হলো, মাঝখানে কি হলো? এখানে এখানে ছিল কি ৩ টা ৩ টা করে ভাগ করে ফেলেছি। এখানে তো ৩ টা ৩ টা করে ভাগ করলে মাঝখানে একটি সংখ্যা থেকে যাচ্ছে। যে সংখ্যাটা মাঝখানে থেকে যাচ্ছে সেটাই মধ্যমা। ঠিক আছে? তার মানে মধ্যমা হচ্ছে কি? মধ্যবর্তী মান। কোন নিবেশনকে সাজানোর পরে, সাজানো মানে কি? ক্রমানুসারে সাজানোর পরে, মানের ক্রমানুসারে সাজানোর পরে যে মানটি নিবেশনকে সমান দুভাগে বিভক্ত করবে, অর্থাৎ নিবেশনের মধ্যবর্তী মানটি হচ্ছে মধ্যমা। নিবেশনের মধ্যবর্তী মানটি হচ্ছে মধ্যমা। তাহলে এই মধ্যমা যে নির্ণয় করলাম, এখন দেখো জোড়ের ক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের সূত্র একটা, আর বিজোড়ের ক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের ব্যাপারটা ভিন্ন। আমি যদি সূত্র আকারে লিখতে যাই, তাহলে সূত্রটাই এখন দেখি। ইফ n is even, even বলতে কি বোঝায়? মানে n অর্থাৎ নাম্বার অফ আইটেমস, এখানে যে কয়টা আইটেমস আছে, যদি ইফ n is even, even দ্যাট মিনস জোড় সংখ্যা হয়, যেমন উপরে এখানে ৬ টা ছিল, n এর মান 6, 6 দ্যাট মিনস ইভেন। ইভেন নাম্বার হলে এটার সূত্র হচ্ছে n/2th আইটেম প্লাস n/2 প্লাস 1 আইটেম ডিভাইডেড বাই 2। তার মানে কি n তম মান প্লাস n প্লাস 1 তম না n/2 তম মান প্লাস n/2 প্লাস 1 তম মান ডিভাইডেড বাই 2। তার মানে ওই যে বলেছি মধ্যবর্তী মান, মোট আছে n সংখ্যক মান, ৬ টি মান, ৬ এর মাঝখানে ২ টা হলো, একটা হলো এখানে আমরা যেহেতু কম সংখ্যক আমরা বুঝতে পারছি একটা হলো থার্ড আর একটা হলো ফোর্থ। এই থার্ড আর ফোর্থ আমরা কিভাবে নির্ণয় করব? n হচ্ছে 6/2 করলে হয় 3, থার্ড ভ্যালু প্লাস তার পরবর্তী ভ্যালুটা, এই যে n/2 মানে 3 প্লাস 1 মানে পরবর্তী ভ্যালুটা হচ্ছে ফোর্থ ভ্যালু। এই দেখো থার্ড ভ্যালু প্লাস ফোর্থ ভ্যালু ডিভাইডেড বাই 2 করলে আমরা পাচ্ছি মানে 5.2 প্লাস 5.2 ডিভাইডেড বাই 2। তার মানে দুইটা 5.2 কে 2 দ্বারা ভাগ করলে হয় 5.2।
সেভাবে আমরা মধ্যমা পেয়েছি। আর ইফ n is odd number, odd that means বিজোড় সংখ্যা হয়, তাহলে সূত্রটা হচ্ছে n plus 1 divided by 2 তম মান। n plus 1 divided by 2 তম মান, তার মানে n হলো 7, 7 এর সাথে 1 যোগ করো 8, 8 কে 2 দিয়ে ভাগ করো 4, 4 তম মান। দেখো এখানে 4 তম, 1 2 3 4, 4 তম মানটা কত? 4 তম মান সমান সমান 5.2, তার মানে মধ্যমা সমান সমান 5.2। ঠিক আছে, এই গেলেন। এরপরে আসি আমরা, দেখো এদিকে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি। এই টেবিলটা দেখলেই আমরা বুঝতে পারি এটা হচ্ছে মান, এটা হচ্ছে বিচ্ছিন্ন মান ছিল, আর এটা হলো এটা ছিল অবিন্যস্ত মান। এখন আমরা মানগুলিকে সাজিয়ে ফেলেছি। মানে টেবল করা মানে গণসংখ্যা নিবেশন করা মানে হচ্ছে মানকে সাজানো। আর মানকে সাজানোর পরে মধ্যমা কিভাবে পাওয়া যায়, সেটা মধ্যমা নির্ণয় সূত্রটা আমি সমান সমান L plus n by 2 minus fc divided by fm into c, এটা হলো সূত্র। সূত্রটা মুখস্থ করবে। তবে এই মানটা কিভাবে নির্ণয় করা হয় সেটা হচ্ছে, দেখো আমি একটা শ্রেণীকে একটু ভিন্ন কালার করে রেখেছি। কি কারণে করেছি দেখো, মধ্যমা মানে মাঝখানে থাকবে। তাহলে এখানে আমাদের কতটি ভ্যালু আছে? আমরা দেখতে পাচ্ছি মোট 20টি মান আছে। এই 20টি মান মধ্যমা কোথায় থাকবে? 10 এবং 11 তম মানের মাঝখানে থাকবে, যেটা আগেই দেখিয়েছি। যদি অবিন্যস্তর ক্ষেত্রে আমরা দেখিয়েছি যে বিজোড় সংখ্যা হলে কি হয়, জোড় সংখ্যা হলে কি হয়। তার মানে এখানে যেহেতু 20 মানে জোড় সংখ্যা, আমরা বুঝতে পারছি মধ্যমার অবস্থান হবে 10 এবং 11 তম মানের মাঝখানে। এখন সেই 10 এবং 11 তম মানের মাঝখানটার অবস্থান কোথায়, মানে 10 তম বা 11 তম মানটার অবস্থান কোথায়, সেটা নির্ণয় করতে গেলে আমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হচ্ছে। কারণ আমি দেখেছি প্রথম শ্রেণীতে আছে 4, দ্বিতীয় শ্রেণীতে আছে 4। তাহলে প্রথম শ্রেণী মানে আমি যেহেতু গণসংখ্যা নিবেশন করা হয়েছে, মানগুলোকে সাজানো হয়ে গেছে। প্রথমে ছোট থেকে বড়র দিকে যাচ্ছে। তাই 60 থেকে 80 পর্যন্ত 4টা মান আছে। 80 থেকে 100 পর্যন্ত 4টা। তাহলে 60 থেকে 100 পর্যন্ত মোট মান আছে 8টা। হ্যাঁ? এটা হলো ক্রমযোজিত গণসংখ্যা। তারপরে 120 পর্যন্ত, মানে শুরু থেকে 120 পর্যন্ত আছে 8 যোগ 5 মোট 13টা মান। আমার দরকার কি? 10 থেকে n by 2 অর্থাৎ 10.5 তম মানটা কোথায় আছে? 10 আর 11 এর মধ্যবর্তী মান 10.5 তম মানটা কোথায় আছে? যেহেতু এখানে প্রথম শ্রেণীতে আছে প্রথম 4টা, দ্বিতীয় শ্রেণীতে আছে, দ্বিতীয় শ্রেণীতে আমি দেখতে পাচ্ছি যে 8টা পর্যন্ত মান দ্বিতীয় শ্রেণী পর্যন্ত অন্তর্ভুক্ত হয়েছে। তৃতীয় শ্রেণীতে এসে মোট 13টা পর্যন্ত মান তৃতীয় শ্রেণী পর্যন্ত এসে অন্তর্ভুক্ত হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে 10.5 মানটা আছে 100 থেকে 120 শ্রেণীতে। এই 100 থেকে 120 শ্রেণী, তার মানে হচ্ছে মধ্যমা শ্রেণী। মধ্যমা শ্রেণী অর্থাৎ এই যে আমরা সূত্রে দেখতে পাচ্ছি n by 2, অর্থাৎ নিবেশনকে দুভাগ করলে মাঝখানের মানটাই হচ্ছে n by 2। এই n by 2 মানটা আছে কোন শ্রেণীতে? এই শ্রেণীতে। এটা আমরা ক্রমযোজিত গণসংখ্যা দেখে বুঝে নিলাম। অর্থাৎ 9 থেকে 13 পর্যন্ত মানটা এই শ্রেণীতে আছে। 9 থেকে 13 পর্যন্ত মান থাকা মানে 10.5 তম মানটা এই শ্রেণীতে আছে। তাহলে যখন আমি মধ্যমা শ্রেণী নির্ণয় করে ফেললাম, L হলো মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা। দ্যাট মিনস L হচ্ছে 100। L কত? L হচ্ছে 100, মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা। n by 2 তো বললামই। n হচ্ছে 20, 20 by 2 মানে 10। 10 তম মানটা হচ্ছে এখানে আছে, হয়ে গেল। তারপর মাইনাস fc। fc বলতে বোঝায় মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। এইটা হলো মধ্যমা শ্রেণী, তার পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। দ্যাট মিনস এটা হলো 8। fc হলো 8। আর fm হলো মধ্যমা শ্রেণীর গণসংখ্যা। মধ্যমা শ্রেণীর গণসংখ্যা হলো 5 ইনটু c। c হচ্ছে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান 20। এই যদি বসিয়ে দেই তাহলে আমরা মধ্যমা নির্ণয় করতে পারবো। এই হচ্ছে মোট কথা মধ্যমা নির্ণয়। মধ্যমা কিভাবে নির্ণয় করতে হয়? মধ্যমাকে প্রথম কাজই হচ্ছে সাজিয়ে ফেলতে হবে, তারপরে মধ্যবর্তী সংখ্যাটাই হচ্ছে মধ্যমা। তার মানে মধ্যমা কাকে বলে? দেখো আমি হাইলাইটস করে দিলাম সূত্রগুলো, এগুলো তোমরা লিখে নিবে এবং এগুলো বুঝে নিবে। আর মধ্যমা হচ্ছে সমান দুভাগে বিভক্তকারী মান। কাকে? মানে কোন নিবেশনকে সমান দুভাগে বিভক্ত করে যে সংখ্যাটি, তাকে বলা হবে মধ্যমা। আশা করি বুঝতে পেরেছো। এরপর নেক্সট জিনিসটা আসো প্রচুরক। প্রচুরক কাকে বলে? প্রচুরক হচ্ছে, দেখি আমরা আগে একটু কাজটা দেখি। ওখানে ঠিক একইভাবে কিছু অবিন্যস্ত তথ্য দেয়া আছে। এই অবিন্যস্ত তথ্যের এখানে দেখো কি দেখালাম যে 5.5, 5.5 এই মান কয়টি আছে? দুটি মান আছে। 5.0 এটি একটি আছে। 5.2 কয়টি আছে? তিনটি আছে।
এখান থেকে আমি বুঝতে পারছি আমরা কি করছি যে কোন মানটি কতবার আছে সেটা নির্ণয় করছি। তাহলে প্রচুরক, প্রচুরকটা হচ্ছে কাকে? সর্বাধিকবার পরিলক্ষিত মান। তার মানে কোথায়? কোন নিবেশনে যে মানটি সর্বাধিকবার থাকে তাকেই বলা হবে প্রচুরক। প্রচুরক হচ্ছে কোন নিবেশনে যে মানটি সর্বাধিকবার থাকে তাকে প্রচুরক বলে। তাহলে আমরা দেখো আগে দেখলাম কি কোন মানটি কতবার আছে। 5.5 এখানে আমাদের মোট ৩ টি মান আছে। একটা হচ্ছে 5.5, একটা হচ্ছে 5.0 আর একটা হচ্ছে 5.2। 5.5 টা আছে ২ বার, 5 আছে ১ বার এবং 5.2 আছে ৩ বার। তাহলে কোনটা বেশি দেখা যাচ্ছে? 5.2। তাহলে প্রচুরক হচ্ছে 5.2। বুঝতে পেরেছো? যে মানটি সবচেয়ে বেশি বার থাকে তাকে প্রচুরক বলে। এরপরে এটা হলো যদি অবিন্যস্ত তথ্য হয়। আর যদি বিন্যস্ত তথ্য হয়, সংজ্ঞা তো সবার জন্যই এক, কিন্তু সূত্রটা চেঞ্জ হয়ে যায়। যেমন অবিন্যস্ত তথ্যের জন্য কোনো সূত্র নাই। ওটার সংজ্ঞাটাই সূত্র হিসাবে পরিলক্ষিত হচ্ছে। আর বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে সূত্রটা দেখো, সূত্রটা MO = L প্লাস ডেল্টা 1 ডিভাইডেড বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইনটু C। এখানে তাহলে আমাকে সেই মিডিয়ানে আমরা দেখেছি মধ্যমা শ্রেণী কোনটা এবং সেই ক্ষেত্রে L মানে নিম্নসীমা নির্ণয় করেছি। এখানেও আমরা দেখি যে প্রচুরক শ্রেণী কোনটা? আমরা জানি প্রচুরক হচ্ছে যে মানটি সর্বাধিকবার থাকে। তা আমরা দেখছি গণসংখ্যা আকারে যে এখানে 3rd শ্রেণীতে গণসংখ্যাটা সবচেয়ে বেশি। ১০০ থেকে ১২০ শ্রেণীর গণসংখ্যা হলো ৫। আর আগে পরে সবগুলো ৪, ৩ অর্থাৎ এখানে প্রচুরক টা অবস্থান করে। সেখান থেকে আমি যেহেতু এখানে গণসংখ্যা বেশি, যে শ্রেণীর গণসংখ্যা বেশি সেই শ্রেণীকে প্রচুরক শ্রেণী বলা হয়। তাহলে এই ক্ষেত্রে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা ১০০, L এর মান ১০০। ডেল্টা 1 টা কি? ডেল্টা 1 হচ্ছে প্রচুরক শ্রেণী এবং তার পূর্ববর্তী শ্রেণীর পার্থক্য। ঠিক আছে? তার মানে 5 - 4 মানে 1। ডেল্টা 2 টা কি? প্রচুরক শ্রেণী এবং তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। যেমন প্রচুরক শ্রেণীর হচ্ছে ৫, প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 4। তাহলে পার্থক্য হলো 1। তাহলে আমাদের এখানে হবে 100 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 ইনটু C। C হচ্ছে 20। মানটা বসিয়ে দিলে যা পাবো সেটাই হচ্ছে প্রচুরক। এই হলো যে আমাদের যে ৫টি পরিমাপ, এই ৫টি পরিমাপের সংজ্ঞাগুলো আমি দিলাম। সেই সাথে, সাথে আমি কখন কোনটা নির্ণয় করা যাবে, কখন কোনটা নির্ণয় করা যাবে না, কখন কোনটা উপযুক্ত, সেই জিনিসগুলো আমরা কিছুটা আলোকপাত করেছি। যেমন আমরা বলেছি গাণিতিক গড়। গাণিতিক গড়টা দেখো এখন এই ৫ টা নিয়ে যদি আমি একটু বিশ্লেষণ করে ফেলি, যেমন একটা প্রশ্ন হয়ে থাকে যে একটা কতগুলো সংখ্যা দিয়ে তোমাকে বলবে কোন গড়টি উপযুক্ত। তাহলে এই যে আমরা ৫ টি গড় কেন নির্ণয় করলাম? আমরা আসলে যে ধরনের তথ্য নিয়ে কাজ করি সেখানে কোনো শর্ত প্রযোজ্য হয় না। যেকোনো তথ্য আসতে পারে। পরিসংখ্যান যেহেতু সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক যেকোনো ডাটা যেখানেই সংখ্যা আছে, যেকোনো ডাটা নিয়ে কাজ করে, অতএব সেখানে কোনো শর্ত প্রযোজ্য হয় না। যেকোনো সংখ্যাই সেখানে আসতে পারে। পজিটিভ, নেগেটিভ, ফ্র্যাকশন, দ্যাট মিনস ভগ্নাংশ, হ্যাঁ? শূন্য, যেকোনো সংখ্যা আসতে পারে। এখন কথা হচ্ছে আমার প্রাপ্ত তথ্যের মধ্যে কোনো শর্ত প্রযোজ্য হয় না। কিন্তু সেই তথ্যগুলোকে বিশ্লেষণ করে কখন কোন পরিমাপটি উপযুক্ত, এ কারণেই কিন্তু ৫ টি পরিমাপ এখানে এসেছে। সকল ক্ষেত্রে সকল পরিমাপ নির্ণয় করা যায় না। তাহলে আমি আমাদের তথ্যের বিশ্লেষণ করে আমরা নির্ধারণ করব সেখানে আমরা কি গাণিতিক গড় নির্ণয় করব, না আমরা জ্যামিতিক গড় নির্ণয় করব, না আমরা তরঙ্গ গড় করব, না মধ্যমা করব, না প্রচুরক করব। ঠিক আছে? এইটাই হচ্ছে আমাদের সৃজনশীলতা, এটাই হচ্ছে আমাদের দক্ষতা। যে আমরা কখন কোনটা নিয়ে আমরা জানি ৫ টা আছে। ৫ টা সকল ক্ষেত্রে নির্ণয় করতে পারব না। কোনটা করব সেটাই আমার দক্ষতা। সেই দক্ষতার কাজটা আমাদের তথ্য দেখে করতে হবে। এখন আমরা জানি যে এই যে ৫ টা পরিমাপ, এই ৫ টা পরিমাপের মধ্যে যেকোনো একটা আমরা এখানে আদর্শ হবে। সে আদর্শ পরিমাপটাই হচ্ছে গাণিতিক গড়। কিভাবে? আদর্শ পরিমাপ তোমরা বইটা খুলে দেখবে। আদর্শ পরিমাপের কতগুলো বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে কি আদর্শ পরিমাপ ১ নাম্বার হচ্ছে সকল মানের উপর নির্ভরশীল হতে হবে। আদর্শ পরিমাপের কোনো প্রান্তিক মান দ্বারা মানে কোনো খুব বড় বা খুব ছোট এ ধরনের মান থাকলে তা দ্বারা সেটা আম প্রভাবিত হতে পারবে না আদর্শ মান যদি হতে হয়। তারপরে হচ্ছে আদর্শ মান নমুনা বিচ্যুতি দ্বারা প্রভাবিত হবে। তারপরে আদর্শ মান হতে হলে তাকে এম সংজ্ঞাটা সহজ হতে হবে এবং পরবর্তীতে সেটা উচ্চতর পরিসংখ্যানে সেটার ব্যবহার মানে সোজা কথা সেটার
অনেক ব্যবহার থাকতে হবে। মানে যেকোনো পর্যায়ে আমরা সেটা ব্যবহার করতে পারতে হবে। যদি এই তথ্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো যে গড়টি মানে তাকে বলা হবে আদর্শ গড়। সেই হিসাবে দেখা যায় যে গাণিতিক গড়ের সুস্পষ্ট সংজ্ঞা আছে। এটি সকল মানের উপর নির্ভরশীল। এটি নমুনা বিচ্যুতি দ্বারা কম প্রভাবিত হয়। এটি উচ্চতর পরিসংখ্যানে খুব ব্যবহৃত হয়। মানে পরবর্তীতে যখন পরিসংখ্যানে আরো বিভিন্ন ধাপ কাজ করা হয়, তখন দেখা যাবে প্রচুর ব্যবহার আছে গাণিতিক গড়ে। কিন্তু সে তুলনায় বাকি যে ৪ টি আছে, শুধু একটা অসুবিধা হচ্ছে গাণিতিক গড়ে যদি কোনো প্রান্তিক মান থাকে, সেই প্রান্তিক মানটা গাণিতিক গড়কে খুব বেশি প্রভাবিত করে ফেলে। প্রান্তিক মান বলতে বোঝাচ্ছে খুব বড় মান বা খুব ছোট মান। যেমন আমাদের এখানে যেমন ৬০ থেকে ১০০ এই যে এখানে যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি 5.5, 5.5, 5.0, 5.2, 5.2, 5.2 এই যে ৬ টা মান, এগুলি দেখে খুব কাছাকাছি অবস্থান করছে। এর ভিতরে এই মানগুলি যদি হয় একটি টিউটোরিয়াল পরীক্ষায় প্রাপ্ত মান, এখানে যদি ১০ একটা সংখ্যা চলে আসে তাহলে গড়টা যখন নির্ণয় করব, গড়টা কি হবে? এই যে কাছাকাছি মানগুলো মানে এই যে 5.2 হওয়ার কথা সেই বা 5.2 হ্যাঁ, হয়তো গড় নির্ণয় করলে দেখা যাবে 5.2 বা তার খুব কাছাকাছি একটা মান আসছে। কিন্তু আমরা যদি 10 একটা সংখ্যা যোগ করে দেই তাহলে সেখানে দেখা যাবে মানটা 5.2 থেকে সরে যেয়ে সেটা 6 হয়ে যাচ্ছে। কিন্তু সেটা তাহলে প্রতিনিধিত্বকারী হচ্ছে না। এরকম যখন প্রান্তিক মান থাকে তখন প্রান্তিক মান গাণিতিক গড়কে প্রভাবিত করে ফেলে। তখন গাণিতিক গড় যদি আমরা নির্ণয় করি তাহলে সেটা উপযুক্ত মান দেয় না। হ্যাঁ? আর বাকি যে কন্ডিশন গুলো আছে সবগুলো গাণিতিক গড় মেনে চলে। সেজন্য গাণিতিক গড়কে আদর্শ গড় বলা হয়। আর বাকি যে ৪ টা যেমন এই যে জ্যামিতিক গড়, তরঙ্গ গড়। জ্যামিতিক গড়, তরঙ্গ গড়ের সুস্পষ্ট সংজ্ঞা আছে। তবে নির্ণয় পদ্ধতি কঠিন। গাণিতিক গড় সহজ। কিন্তু জ্যামিতিক গড়, তরঙ্গ গড় নির্ণয় পদ্ধতি বেশ জটিল। হ্যাঁ? জ্যামিতিক গড় তো আমরা ক্যালকুলেটর ছাড়া নির্ণয় করতে পারব না। বা মানে একটু বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে নির্ণয় করতে হবে। সেটাকে আবার অনেক সময় ক্যালকুলেটরও হয় না। আমরা লগ এর মাধ্যমে নির্ণয় করে থাকি। এই যে জিনিসগুলো, হ্যাঁ? কারণ নির্ণয় পদ্ধতিটা তার মানে কঠিন হয়ে যাচ্ছে। তারপরে জ্যামিতিক গড়, তরঙ্গ গড়ের যেটা হচ্ছে যে ওরা কিন্তু তবে এটার সুস্পষ্ট সংজ্ঞা আছে ঠিক আছে। তবে সেটা শর্ত প্রযোজ্য। যেমন শূন্য মান থাকলে নির্ণয় করা যাবে না, ঋণাত্মক মান থাকলে নির্ণয় করা যাবে না। এই ধরনের কিছু শর্ত আছে। সকল ক্ষেত্রে সেটা প্রযোজ্য হয় না। তারপরে হচ্ছে যে নির্ণয় পদ্ধতিটাও জটিল। নির্ণয় পদ্ধতিটাও জটিল। তারপরে হচ্ছে উচ্চতর পরিসংখ্যানে এগুলোর কম ব্যবহার দেখা যায়। তবে সংজ্ঞা আছে, তবে সকল মানের উপর নির্ভরশীল কথাটা ঠিক আছে। এইগুলো মানে তবে যে অসুবিধাগুলো অনেক বেশি। সে কারণে দেখা যাচ্ছে আবার প্রচুরক এবং মধ্যমার মধ্যে আমরা যে জিনিসটা দেখেছি মধ্যমা এবং প্রচুরক সকল মানের উপর নির্ভরশীল না। মধ্যবর্তী মানের সাহায্যে প্রচুরক এবং আম মধ্যমা নির্ণয় করা হয়। মধ্যমা মধ্যবর্তী মানের সাহায্যে আর প্রচুরক যেটা বেশি থাকছে। তার মানে সবগুলি মান কি আছে সেটা কিন্তু আমরা সেখানে কনসিডার করি না। সে কারণে সবচেয়ে ভালো হচ্ছে গাণিতিক গড়। তারপরও বিশেষ ক্ষেত্রে তার মানে যে সব ক্ষেত্রেই আমরা গাণিতিক গড় ব্যবহার করতে পারি। শুধুমাত্র যখন প্রান্তিক মান থাকবে তখন আমরা গাণিতিক গড়টাকে এভয়েড করব। আবার বিশেষ ক্ষেত্রে দেখা যায় গাণিতিক গড় ভালো হওয়া সত্ত্বেও আমরা গাণিতিক গড় ব্যবহার না করে মধ্যমা বা প্রচুরক বা জ্যামিতিক গড় বা তরঙ্গ গড় ব্যবহার করি। সেই জিনিসগুলো আমরা তোমরা বইটা ভালো করে পড়বে। বইয়ের মধ্যে লেখা আছে গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, মধ্যমা এবং প্রচুরকের ব্যবহার। কখন কোনটা আমরা ব্যবহার করব। এখানে কিন্তু আমি বলে ফেলেছি আদর্শ গড়ের বৈশিষ্ট্যগুলো কি এবং সেই বৈশিষ্ট্যের আলোকে যেমন জ্যামিতিক গড় 0 মাইনাস থাকলে নির্ণয় করব না, তরঙ্গ গড় 0 থাকলে নির্ণয় করব না। তারপরে গাণিতিক গড় যদি দেখি কোনো প্রান্তীয় মান আছে মানে খুব ছোট সংখ্যা বা খুব বড় সংখ্যা আছে তখন আমরা নির্ণয় করব না। আবার যদি দেখি কতগুলো সংখ্যা দেয়া আছে, একখানে বলা আছে যে এই সংখ্যাটি আমাদের কাছে নাই। এই সংখ্যাটি হারিয়ে গেছে। মানে আমরা এটাকে খুঁজে পাচ্ছি না। সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড় কোনটাই নির্ণয় করতে পারব না। তখন হয় আমরা মধ্যমা অথবা আমরা প্রচুরক নির্ণয় করব। এইভাবে কোন ক্ষেত্রে আমরা কোনটি নির্ণয় করব সেই জিনিসটা একটু ভালো করে বই পড়ব। হ্যাঁ? পড়ে নিবা। আগামী ক্লাসে এটা নিয়ে আমরা আলোচনা করব এবং কিছু অঙ্ক যখন করতে যাব তখন এই জিনিসটা তোমাদের কাজে লাগবে। আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।
ওকে।